আপনারা কোনোদিনও ভেবে দেখেছেন একটা বাঘ বেঁচে থাকতে নিজের জীবনকালে 436টা মানুষকে মেরেছিল এবং তাদেরকে নিজের শিকার বানিয়েছিল। দুই দেশের তাবর তাবর শিকারী ও সেনাবাহিনীর কালঘাম ছুটেছিল এই বাঘটাকে ধরতে। আমি একে বাঘ বলে সম্বোধন করলেও এ ছিল এক বাঘিনী। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই বাঘিনীর নাম নথিভুক্ত করা আছে। এই বাঘিনীকে বলা হতো দি ম্যান ইটার অফ চম্পাবত। তো বন্ধুরা, আজকে আপনি জানবেন যে এই বাঘ কিভাবে এতগুলো লোককে মারল এবং কিভাবে এই বাঘটাকে ধরা হলো এবং কিভাবে এই বাঘটার মৃত্যু হলো। তাহলে চলুন শুরু করা যাক। চম্পাবতের বাঘ অথবা চম্পাবতের রাক্ষসী নামে পরিচিতি ছিল এই বাঘের। এই বাঘের ভয় শুধু রাতে কেন, মানুষ দিনের বেলাতেও নিজের বাড়ি ছেড়ে বেরোতে ভয় পেত। যে বা যারা এই বাঘটাকে নিজের চোখে দেখেছে সে আর বেঁচে ফিরতে পারেনি। সরকারি কাগজ অনুযায়ী এই বাঘের হাতে মৃতের সংখ্যা 436 জন, কিন্তু আনঅফিসিয়ালি এই সংখ্যা আরও বেশি। উত্তরাখণ্ডের কুমাউঁ রিজিয়নের চম্পাবত জেলা, তার পাশ দিয়ে বয়ে চলেছে কালীগঙ্গা নদী এবং নদীর ওপারে নেপালের তরাই অঞ্চল। সেখানেই জন্ম হয় এই রয়্যাল বেঙ্গল টাইগারের। জন্মের কয়েক বছর এই বাঘিনী শুধুমাত্র হরিণ, বুনো শুয়োর ও ছাগলের মাংসই খেত এবং মানুষের জনবসতি থেকে খুবই দূরে থাকত এই বাঘ। সেই সময় নেপালের তরাই অঞ্চলে থারু উপজাতির মানুষদের বসবাস ছিল। তাদের মূল কাজ ছিল হাতি পালন করা এবং হাতির ওপর চড়ে বন্য পশু শিকার করা। সেই সময় নেপালে ছিল রাজতন্ত্র। নেপালের রাজার কাছে বাঘ শিকার করা একটা স্যাক্রেড রিচুয়াল হিসাবে ধরা হতো। তো এইভাবে রাজার সাথে থারু উপজাতিদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়। রাজার আদেশ অনুযায়ী থারু উপজাতির লোকেরা বাঘ শিকার শুরু করে, কিন্তু এর ফলস্বরূপ বাঘের হাতে বহু মানুষের প্রাণ যায়। এইভাবে আমাদের চম্পাবতের বাঘ অর্থাৎ এই ঘটনার খলনায়ক বন জঙ্গল ছেড়ে মানুষের লোকালয়ে প্রবেশ করে এবং প্রথম মানুষ শিকার করে এক চাষির ওপর। তারপর এই বাঘ বুঝতে পারে মানুষের মাংসের স্বাদ কী জিনিস। এই বাঘিনীটি ছিল অত্যন্ত চালাক। বাঘিনী বুঝতে পারে মানুষকে শিকার করে খাওয়া অত্যন্ত সহজ। একটা গন্ডার বা বুনো মোষকে কাবু করতে যতটা শক্তি খরচ হয় অথবা একটি হরিণ শিকার করতে যতটা দৌড়াতে হয়, মানুষকে শিকার করতে ওরকম পরিশ্রম লাগেই না। তো এইভাবে দেখতে দেখতে থারু জনজাতি সহ আরও বহু মানুষ এই বাঘের শিকার হয়। মৃতের সংখ্যা কমপক্ষে 200 জনের কাছে এসে দাঁড়ায়। মানে একটা বাঘ 200টারও বেশি মানুষকে তার নিজের শিকার বানায়। এই ঘটনার খবর নেপালের রাজা শুনে রীতিমতো হতভম্ব হয়ে পড়ে। রাজা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় সৈন্যবাহিনীর দ্বারা ওই বাঘটাকে ধরে ফেলার, কিন্তু হাজার চেষ্টা করলেও সবাই বিফলে যায়। ওই বাঘ এতটাই ধূর্ত ছিল যে সৈন্যবাহিনী ও হান্টারদের ফেলার প্রতিটা ট্র্যাপ আগে থেকেই ধরে ফেলত এবং এই বাঘটার সবথেকে বড় গুণ ছিল তার কেমোফ্লেজ অ্যাবিলিটি, অর্থাৎ বাঘটা অনেক মাইল দূর থেকেই মানুষদের গতিবিধি বুঝে ফেলত এবং বন জঙ্গল হোক অথবা কোনো লোকালয়, ওই বাঘটা নিজেকে এমনভাবে আত্মগোপন করে রাখত যে লোকজন বুঝতেই পারত না যে তার সামনে বাঘ লুকিয়ে আছে। কিন্তু নেপালের সৈন্যবাহিনী এত সহজে হার মানেনি। বহু সংখ্যায় লোকজন এবং সৈন্যবাহিনীর একক প্রচেষ্টায় বাঘটাকে বন জঙ্গল ও এলাকা থেকে বিতাড়িত করে। তারপর বাঘটি কালীগঙ্গা নদী পেরিয়ে চলে আসে ভারতে, অর্থাৎ উত্তরাখণ্ডের চম্পাবত জেলায়। এখানে এসে বাঘটি তার নতুন এলাকা তৈরি করে। বলা বাহুল্য এখানেই তার নাম চম্পাবত টাইগ্রেস নামে পরিচিতি পায়। ভারতেও ঠিক এইভাবেই উপদ্রব সৃষ্টি করে যেভাবে সে নেপালে করেছিল। এই বাঘ এতটাই হিংস্র ছিল যে দিনে দুপুরে ঘরে ঢুকে মানুষকে খেয়ে ফেলত। এখানেও দেখতে দেখতে 100টার বেশি মানুষকে নিজের শিকার বানায়। লোকজন এর আতঙ্কে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয়, বিশেষ করে মহিলা ও বাচ্চারা যারা জঙ্গলে কাঠ কুড়োতে যেত। চম্পাবত বাঘের জন্য এ ছিল সবথেকে সহজ টার্গেট। চম্পাবতে মৃতের সংখ্যা এতটাই বেড়ে গেছিল যে এখানকার লোকেরা মনে করতে লাগলো এ হোক না হোক কোনো অপশক্তির কাজ। আসলে কারোর জন্য এটা বিশ্বাস করা খুব কঠিন হচ্ছিল যে একটা বাঘ কী করে এত মানুষকে মারতে পারে। তখনকার ব্রিটিশ শাসনাধীন ভারতে এরকম ঘটনা সবাই প্রথম শুনছিল। তাই ব্রিটিশ সরকারের আদেশে চম্পাবত জেলার জঙ্গলে কিছু তাবর তাবর শিকারীকে পাঠানো হয় বাঘটাকে ধরে ফেলার জন্য। কিন্তু চম্পাবতের বাঘ প্রত্যেকবার 2 কদম এগিয়ে চলত।
বাঘটা দিনের বেলায় শিকার করত এবং রাতের বেলায় এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেত নতুন আশ্রয় খুঁজতে। অতএব ব্রিটিশ অধীনস্থ শিকারীরাও এর কাছে হার মেনে যায়। কিন্তু একজন ইংরেজ অফিসার ছিল যে এর শেষ দেখেছিল। সে তার খুবই ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে আনে, আর সে আর কেউ নয়, সে ছিল জিম করবেট। জিম করবেট ছিল একজন ইংরেজ, কিন্তু তার জন্ম হয়েছিল 1875 সালে নৈনিতালে। ইনি ছিলেন লেজেন্ডারি হান্টার, রাইটার এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট। জিম করবেট তার বেশিরভাগ জীবন ভারতের জঙ্গলে গবেষণার কাজে লাগিয়েছিলেন। জিম করবেট কোনো প্রফেশনাল হান্টার ছিলেন না, তিনি শুধু বন্য জন্তু জানোয়ার সম্পর্কে খুব ভালো নলেজ রাখতেন এবং তিনি তখনই শিকার করতে যেতেন যখন তার রীতিমতো দরকার পড়ত। অতএব চম্পাবতের বাঘের কাহিনী শুনে তিনি চলে এলেন 1907 সালে চম্পাবতের জঙ্গলে। করবেট রাজি হয়ে গেলেন বাঘটিকে মারতে, কিন্তু তিনি দুটো শর্ত রাখলেন সরকারের সামনে। শর্ত নাম্বার 1, যে বাঘটাকে মারার জন্য সরকারের তরফ থেকে যে পুরস্কার ঘোষণা করা হয়েছে সেটা যেন সরিয়ে নেওয়া হয়। আর শর্ত নাম্বার 2, যে তিনি ছাড়া চম্পাবতের জঙ্গলে আর কোনো শিকারী যেন না থাকে। তো এভাবেই জিম করবেট তার প্রথম অভিযান শুরু করে চম্পাবতের পালিগ্রাম থেকে, যেখানে চম্পাবতের বাঘ তার 435তম রেকর্ডেড শিকার করে। করবেট তখন গ্রামের লোকেদের কাছ থেকে বাঘ কিভাবে হামলা করেছে তার একটা মৌখিক বিবরণ শোনে। একদিকে করবেট নিজের তদন্ত চালিয়ে যায়, অপরদিকে চম্পাবতের বাঘ অন্য একটা গ্রামে গিয়ে এক নাবালিকাকে হত্যা করে, যে কিনা জঙ্গলে কাঠ কুড়োতে বেরিয়েছিল। করবেট সঙ্গে সঙ্গে সেই গ্রামে পৌঁছয় এবং বাঘের ফুটপ্রিন্টসগুলো ফলো করতে করতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। জিম করবেট তখন প্রথম ভয় পায়, কারণ চম্পাবতের বাঘ তার সামনেই দাঁড়িয়েছিল। করবেট তার বন্দুক দিয়ে শ্যুট করে, কিন্তু বাঘের গায়ে গুলি লাগে না। কিন্তু বাঘ গুলির আওয়াজ শুনে উল্টো পথ ধরে সোজা জঙ্গলের ভেতর চলে যায়। করবেট এটা দেখে মনে একটা সাহস পায়। করবেট সঙ্গে সঙ্গে গ্রামের স্থানীয় লোকেদেরকে নিয়ে একটা দল গঠন করে। গ্রামের লোকেদেরকে নিয়ে করবেট জঙ্গলে প্রবেশ করে এবং সবাইকে আদেশ দেয় যে তারা জোরে জোরে চিৎকার করুক। এই চিৎকারের আওয়াজ শুনে চম্পাবতের বাঘ নিজের হাইডিং জোন থেকে বেরিয়ে এসে সেইখানে পৌঁছয় যেখানে করবেট ও তার দলবল আগের থেকেই অপেক্ষা করছিল। বাঘিনীকে দেখে করবেট ফায়ার করে, কিন্তু প্রথম গুলি আবার মিস হয়। কিন্তু আর থামে না, করবেট আরও দুটো গুলি ফায়ার করে। দুটো গুলি বাঘের গায়ে লাগলেও বাঘটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। ততক্ষণে করবেটের বন্দুকের গুলি শেষ। পাশে দাঁড়িয়ে থাকা তহসিলদারের কাছ থেকে শটগানটা নিয়ে বাঘের দিকে লক্ষ্য করে। বাঘ ততক্ষণে করবেটের উপর ঝাঁপিয়ে আক্রমণ করে, কিন্তু এবার শটগানের গুলি লাগে বাঘের বুকে। চম্পাবতের বাঘ ধড়াম করে মাটিতে লুটিয়ে পড়ে এবং এইভাবেই বাঘিনী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জিম করবেট এই অসম্ভবকে সম্ভব করে তোলে। রাতারাতি সারা ভারতে ফেমাস হয়ে ওঠে জিম করবেট। এই সফলতার পর সারা দেশে আরও অন্যান্য ম্যান ইটার জন্তু জানোয়ারদের মারার প্রস্তাব পায়। কিন্তু আসলে জিম করবেট চম্পাবত বাঘকে মেরে মোটেও খুশি হননি। তিনি যখন বাঘটার ডেড বডিটাকে লক্ষ্য করেন, তখন দেখা যায় বাঘটার মুখে সামনের দুটো ক্যানাইন দাঁত ভাঙা। মূলত এই কারণেই এই বাঘটা তার স্বাভাবিক শিকার ছেড়ে মানুষ খেকো হয়ে ওঠে। 436 হলো একটা আধিকারিক সংখ্যা। লোকেদের জিজ্ঞেস করলে জানা যায় এই বাঘের হাতের মৃতের সংখ্যা 500 জনেরও বেশি। এই ঘটনাটি আপনি বিশদে জানতে চাইলে জিম করবেটের লেখা দি ম্যান ইটার অফ কুমাউন বইটা পড়তে পারেন। জিম করবেট উত্তরাখণ্ডে হ্যালি ন্যাশনাল পার্কের স্থাপনা করে। 1955 সালে জিম করবেট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার 2 বছরের মধ্যেই অর্থাৎ 1957 সালে ভারত সরকার হ্যালি ন্যাশনাল পার্কের নাম বদল করে জিম করবেট ন্যাশনাল পার্ক রেখে দেয়। এই টোটাল ঘটনাটার আমি এক সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি যদি এই ঘটনা সম্পর্কে আরও ডিটেলসে জেনে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।